এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমাদের সঙ্গে আছেন ডক্টর কিষাণু বণিক স্যার। উনি একজন স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। উনি জেনারেলি কল্যাণীতে প্র্যাকটিস করেন। তো আগেও ওনার সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে। আমরা বেশ কিছু আগের ভিডিওতে আলোচনা করেছি পেটের বা অন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আজকেও সেরকম একটা কমন সমস্যা যেটা নিয়ে চারিদিকে মানুষ বেশ চিন্তিত বলে আমাদের মনে হয়, কারণ প্রচুর সার্চ হচ্ছে। তো আমরা সেই ব্যাপারেই আজকে স্যারের কাছে চলে যাবো। স্যার ওই বিষয়ে কিছু তথ্য আমাদের জানাবেন। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কোলনের মধ্যে পলিপ। তো এই কোলনের পলিপ ব্যাপারটা এখন ইদানিং খুব পাওয়া যাচ্ছে। স্যারকে আমরা অনুরোধ করব, স্যার, যে এই কোলনে পলিপ এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, একটু সহজ ভাষায় যদি বলা যায়। কোলন পলিপ হচ্ছে যদি খুব সিম্পল ভাষায় বলতে চাই, টিস্যুর ওভারগ্রোথ। মানে কোলনের যে ভেতরের দেয়াল থাকে, সেই দেয়াল থেকে কোলনের লুমেনে, মানে কোলনের যে রাস্তাটা থাকে, সেই রাস্তার ভেতরে টিউমার জাতীয় কিছু টিস্যু গ্রোথ হয়। সাধারণ কথা আমরা টিউমার বলেও ধরে নিতে পারি। তো কোলন পলিপ মানে হচ্ছে এক ধরনের কোলনের এক্সট্রা টিস্যু গ্রোথ বা টিউমার। এক্সট্রা টিস্যু গ্রোথ বা টিউমার। আচ্ছা স্যার, এটা কি খুব আজকাল মানে এত সার্জারি খুব কমন ব্যাপার হয়ে গেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোলন পলিপের সমস্যা বয়সের সাথে সাথে বাড়ে। আমরা যদি দেখি 40 বছরের নিচে কোলন পলিপের সাধারণ পপুলেশনে, জেনারেল পপুলেশনে কোলন পলিপের হার হচ্ছে লেস দ্যান 10 to 12%। মানে প্রত্যেক 100 জনে 10 থেকে 12 জনের কম হয় কোলন পলিপ 40 বছরের নিচে। এই বয়সটাই যখন বেড়ে 50 বছরের উপরে হয়ে যায়, তখন দেখা যায় যে প্রায় 40 থেকে 50% লোকের কিন্তু কোলনে পলিপ পাওয়া যায়। যদি কোলোনোস্কোপি পরীক্ষা করা হয় 50 বছরের ওপরের কোনো মানুষকে, যাদের কোনো সিমটম নেই, কোলনের কোনো মানে ডিজিজের লক্ষণ নেই, তাদেরও কিন্তু 40 থেকে 50% মানুষের কোলন পলিপ থাকে। সেই জন্যই কোলন পলিপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ কনসার্ন। ওকে স্যার। তো স্যার যেটা বলতে চাই, এটা কি মানে কোলন পলিপ যেটা হচ্ছে, পলিপ টিউমার এসব ভাবলেই মানুষ একটু ভয় পেয়ে যায়। তো এগুলো কি অনেক ধরনের হয় নাকি এক ধরনেরই পলিপ? কোলন পলিপ দেখতে তো মোটামুটি একই রকম হয়। আচ্ছা। সাদা চোখে দেখার কোনো পার্থক্য হয়তো খুব একটা হয় না। সাধারণ মানুষের কাছে কোলন পলিপের প্রকারভেদের যে খুব বিশাল কিছু জানার দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে তা নয়, কিন্তু আমাদের পরিভাষায় কোলন পলিপ বেশ কয়েক রকম হতে পারে। যেমন আমরা কনভেনশনাল অ্যাডেনোমা বলি। অ্যাডেনোমা মানে এক জাতীয় টিউমার। তো কনভেনশনাল অ্যাডেনোমেটাস পলিপ হতে পারে। সেরেটেড পলিপ বলে এক ধরনের পলিপ হয়। হ্যামাটোমেটাস পলিপ বলে এক ধরনের পলিপ হয়, এবং কিছু সাবমিউকোজাল পলিপ হয়, যেগুলো মিউকোজাল নয়, মিউকোজাল লেয়ারের নিচে যে সাবমিউকোজাল লেয়ার থাকে সেখান থেকে কিছু পলিপ হতে পারে। যদিও এই বিষয়গুলো সাধারণ মানুষের জেনে যে খুব একটা লাভ হয় তা নয়, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতি কি হবে এবং কতদিন চিকিৎসা হবে সেটা নির্ধারণ করতে এই টাইপগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। স্যার, এই কোলন পলিপ বললেন আপনি বেশি হয় কোনো সিমটমস ছাড়াই, তো মানে কেন, মানে এটার কারণ কি এত বেশি হয়? কোলন পলিপের কারণ যদি খুঁজতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে মেইনলি জেনেটিক মানে হচ্ছে আমাদের শরীরে ক্রোমোজোম বা জিনগত কিছু অ্যাবেরেন্স বা নর্মালের থেকে বিচ্যুতি হওয়ার ফলে কোলন পলিপ হয়। আসলে এই কোলন পলিপ হচ্ছে কোলন কার্সিনোমার বা কোলন ক্যান্সারের খুব আর্লি স্টেজ। তো কোলন ক্যান্সারের একদম আর্লি স্টেজ থেকে শুরু করে কোলন ক্যান্সারে পৌঁছানো অবধি যে ক্রোমোজোমাল সমস্যাগুলো হতে পারে, সেই ক্রোমোজোমাল সমস্যাগুলি কোলন পলিপ হওয়ার কারণ। আচ্ছা, তো স্যার ক্যান্সারের একটা লিঙ্ক আমরা একদমই তাই। কোলন পলিপ নিয়ে এই কনসার্ন বা এখন কোলন পলিপ নিয়ে এত সার্চ বেড়ে গেছে, এত মানুষ ওয়াকিবহাল হয়েছে, তার একটাই কারণ
কোলন পলিপ থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই কোলন পলিপের এই ইম্পর্টেন্স। আচ্ছা, তো স্যার এটা রিস্ক ফ্যাক্টর কাদের বেশি হয় সেটা তো আপনি বললেন, মানে কিভাবে, মানে এটা কি কোনোভাবে আমরা আয়ত্তে আনতে পারি না, বা এইরকম কাজ করলে আমাদের রিস্ক গুলো কমে যাবে, বা রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? হ্যাঁ, কোলন পলিপের কারণটা তো আমি বললাম, ক্রোমোজোমাল কারণ। এবার কাদের বেশি হয়, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন কিছু ডায়েটারি ফ্যাক্টরস আছে, খাবার দাবারের কিছু সমস্যা হয়। এখন আমরা প্রচুর ফাস্ট ফুড খাই, জাঙ্ক ফুড খাই, অ্যালকোহল স্মোকিং অনেকেই করেন। তো অ্যালকোহল, স্মোকিং, হাই ফ্যাট কন্টেন্ট খাবার এবং ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, স্থূলতা, এই জিনিসগুলো সরাসরি দেখা গেছে রিসার্চে, এই জিনিসগুলি সরাসরি কোলন পলিপের সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু নির্দিষ্ট আরো কন্ডিশন আছে, যেমন ইউরেটেরো সিগময়েডোস্টোমি বলে একটি অপারেশন হয়। ইউরেটেরো সিগময়েডোস্টোমি মানে হচ্ছে যাদের মূত্রনালী ইউরেটার সিগময়েড কোলনের সাথে বা আমাদের খাদ্যনালীর সাথে কোনো কারণে জুড়ে দেওয়া আছে, যাদের এই ধরনের অপারেশন করতে হয়েছে তাদের কোলন পলিপ বা কোলন ক্যান্সারের চান্স বেশি। সেকেন্ড হচ্ছে অ্যাক্রোমেগালি বলে এক ধরনের হরমোন জাতীয় সমস্যা আছে, যারা এন্ডোক্রিনোলজিস্ট তারা এই সমস্যাটা দেখেন। অ্যাক্রোমেগালি, যেখানে হাতের আঙুল, পায়ের আঙুল, চোয়াল এগুলো লম্বা হয় এবং হরমোনাল কিছু সমস্যা থাকে, তাদের কোলন পলিপ বা কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি। কিছু ইনফেকশন আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস বোভিস বলে একটা টাইপের ব্যাকটেরিয়া হয় যেটা পেটের ইনফেকশন করে। তাদের যদি স্ট্রেপ্টোকক্কাস বোভিস ব্যাকটেরিমিয়া হয় বা রক্তে যদি স্ট্রেপ্টোকক্কাস বোভিসের ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রেও কোলন পলিপের চান্স বাড়ে। আবার কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টরও আছে, কারা প্রোটেক্ট করতে পারে, কারা কোলন পলিপটাকে কমাতে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ, যে ওষুধটা আমরা হার্টের জন্য অনেক রোগী খেয়ে থাকেন, অ্যাসপিরিন কোলন পলিপের চান্স কমায়। ক্যালসিয়াম কোলন পলিপের চান্স কমায়। এই জাতীয় কিছু খাবার, ওষুধ, যেমন সেলেনিয়াম, অনেক মাল্টিভিটামিনেই সেলেনিয়াম থাকে, সেলেনিয়াম কোলন পলিপের চান্স কমায়। তো এইগুলো হচ্ছে এই ফ্যাক্টরের সাথে কোলন পলিপ জড়িত। যে স্যার ক্যালসিয়াম বললেন ওই চান্সটা কমিয়ে দেয়, তাহলে মানে এটাও কি বলা যায় যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে কোলন পলিপ হতে পারে? ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে কোলন পলিপের চান্স যে সরাসরি সম্পর্কিত তা নয়, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, মানে রিসার্চের মাধ্যমে এটা দেখা গেছে ক্যালসিয়াম কোলন পলিপের চান্স কমাতে পারে। আচ্ছা স্যার, এই মানে লক্ষণটা কি, মানে কি দেখে মানুষ বাহ্যিক লক্ষণ বা এরকম কোনো সিমটমস যেটা থেকে মনে করবে যে কোলন পলিপটা আমার হতে পারে, আমি এখন ডাক্তারবাবুর কাছে আমাদের যাওয়া উচিত? একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুরুতে কোলন পলিপের কোনো সিমটম হয় না। এটি কনসার্ন হওয়ার, মানে আমাদের ডাক্তারদের মধ্যে কনসার্নের প্রধান কারণ হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে কোলন পলিপ। কোলন পলিপ যখন সিমটোমেটিক স্টেজে পৌঁছয় তখন অনেক বড় হয়ে যায়। দেখা যায় যে প্রিলিমিনারি স্টেজে কোলন পলিপে লেস দ্যান 10%, 100 জনের যদি কোলন পলিপ থাকে তাহলে 10 জনের কম মানুষের পায়খানায় ব্লিডিং হতে পারে। তো সুতরাং 90 জনের কোনো সিমটমই হয় না, এবং পেটে ব্যথা, কনস্টিপেশন, কোনো রকম কোনো সিমটম হয় না। মোস্ট অফ দি কেসেস পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। ওকে স্যার, তাহলে যখন মানুষ আপনাদের কাছে যায়, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা যে কোনো ডাক্তারবাবুর কাছে, তো এটাকে মানে আমরা নির্ণয় করব কি করে কোলন পলিপের, যে আমি কোলন পলিপ হয়েছে, এটা টেস্ট করা যায় কি করে? দুটো কোলন পলিপ ডায়াগনোসিস করার দুটো দিক আছে। একটা হচ্ছে যখন রোগীরা সিমটম নিয়ে আসছে, লক্ষণ নিয়ে আসছে, তখন একরকম, আর কারোর লক্ষণ নেই, সেই সময় কাদের আমরা পরীক্ষা করব। যাদের সিমটম আছে তাদের ক্ষেত্রে, যেমন ধরুন পায়খানায় রক্তপাত হচ্ছে, রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, পেটে ব্যথা, এই জাতীয় সমস্যা থাকলে তখন কোলোনোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা। কোলোনোস্কোপির অর্থ হচ্ছে আমাদের কোলনটাকে ক্যামেরার সাহায্যে কোলোনোস্কোপ দিয়ে পরীক্ষা করা। সেই পরীক্ষা দিয়ে আমরা পলিপ ডায়াগনোসিস করতে পারি। কিছু স্টুলের পরীক্ষা হয়, যেমন অকাল্ট ব্লাড টেস্ট বলে এক ধরনের টেস্ট হয়, সেটা দিয়েও কিছুটা আভাস পাওয়া যায়, কিন্তু অকাল্ট ব্লাড টেস্ট খুবই ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে হচ্ছে 100 জনের যদি কোলন পলিপ থাকে, অকাল্ট ব্লাড 10 জনের বেশি কোলন পলিপের সন্ধান দিতে পারে না।
এখন কিছু স্টুল বেসড ডিএনএ পরীক্ষা আছে। কোলন পলিপে যে ক্রোমোজোমের যে অ্যাবনর্মালিটি গুলো আসে, সেই স্টুলে আমরা দেখতে চেষ্টা করি সেই ধরনের ডিএনএ অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা। সেই ধরনের পরীক্ষা করেও কোলন পলিপ ডিটেক্ট করা যায়। যদিও এই পরীক্ষা খরচ সাপেক্ষ এবং অ্যাভেলেবিলিটির সমস্যা আছে, সব জায়গায় উপলব্ধ নয়। কোলোনোস্কোপি হচ্ছে এমন একটি পরীক্ষা যেটা দিয়ে সহজে সচক্ষে কোলন পলিপ ডিটেক্ট করা যায়। এটা হচ্ছে যাদের সিমটম আছে। ওকে। আর সেকেন্ড পার্ট হচ্ছে স্ক্রিনিং কোলোনোস্কোপি। স্ক্রিনিং কোলোনোস্কোপির অর্থ হচ্ছে যাদের কোনো সিমটম নেই, যাদের কোনো কোলন পলিপ জাতীয় লক্ষণ নেই, কোন মানুষ তারা যাদেরকে আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইস করব। দেখা গেছে আগেই আমরা ডিসকাস করলাম যে 50 বছর বয়সের উপরে কোলন পলিপ হওয়ার চান্স সিগনিফিক্যান্টলি বাড়ে। তো 50 থেকে 55 বছর বয়সের পরে প্রত্যেক মানুষের উচিত স্ক্রিনিং কোলোনোস্কোপি করা। বিভিন্ন দেশে, আমাদের ভারতবর্ষে এখনো নেই, কিন্তু অন্যান্য অনেক দেশেই এই স্ক্রিনিং কোলোনোস্কোপি প্রচলিত আছে এবং সেটি সরকার দ্বারাই রেকমেন্ডেড। ওকে। একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেককে কোলোনোস্কোপি করতে হয়। যেহেতু আমাদের দেশে কোনো স্ক্রিনিং কোলোনোস্কোপির গাইডলাইন নেই, ওকে, সেহেতু আমরা অ্যাডভাইস করি স্ক্রিনিং কোলোনোস্কোপি 50 থেকে 55 বছর বয়সের পরে প্রত্যেক মানুষের করা উচিত। আর যে মানুষ মানে যাদের পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে হচ্ছে বাবা মা ভাই বোন, এদের মধ্যে কারোর কোলনের ক্যান্সার হয়েছে, সেই সব মানুষদের ক্ষেত্রে তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যে বয়সে কোলন ক্যান্সার হয়েছে তার 10 বছর আগে থেকে কোলোনোস্কোপি করা উচিত। ওকে স্যার। তো ধরে নেওয়া গেল কারোর পলিপ পাওয়া গেল, চিকিৎসাটা কি হবে, নেক্সট স্টেপ কি হবে? কোলন পলিপের চিকিৎসা হচ্ছে পলিপটাকে রিমুভ করা বা পলিপেক্টমি করা। ওকে। এবার পলিপেক্টমি কিভাবে হবে সেটা নির্ভর করে পলিপের নাম্বার, সাইজ, লোকেশনের উপর। কতগুলো পলিপ আছে, সব থেকে বড় পলিপের সাইজ কি এবং কোলনের কোন জায়গায় আছে। আচ্ছা, এই টার্মটা যেটা বললেন পলিপেক্টমি, এই ব্যাপারটা কিভাবে করা হয় স্যার? পলিপেক্টমিটা কোলোনোস্কোপির মাধ্যমেই করা হয়। কোলোনোস্কোপি এক ধরনের এন্ডোস্কোপি পরীক্ষা, যেটা কোলনের এন্ডোস্কোপি, সেটাকেই আমরা কোলোনোস্কোপি বলি। তো কোনো রকম কাটা ছেঁড়া ছাড়া, মানে উইদাউট এনি অপারেশন, কোলোনোস্কোপি করে আমরা কোলনের পলিপ রিমুভ করতে পারি। ম্যাক্সিমাম পলিপই কোলোনোস্কোপি করে রিমুভ করা যায়। তো এই পলিপেক্টমি করতে মানে একটা যন্ত্র ভিতরে ঢুকছে এবং কাটাছেঁড়া ছাড়াই ওটা রিমুভ করা, এতে একটা ঝুঁকি আছে। কিরকম কি ঝুঁকি থাকতে পারে স্যার? পলিপেক্টমিতে ঝুঁকি খুবই সামান্য। ব্লিডিং এর চান্স থাকে, সেটা লেস দ্যান 1%, মানে 100 জনে করলে একজনের কম পেশেন্টের ব্লিডিং হতে পারে এবং সেটিও অতি সামান্য। ব্লিডিং তৎক্ষণাৎই কন্ট্রোল হয়ে যায় বা 1-2 দিনের মধ্যে কন্ট্রোল হয়ে যায়। পেটে ব্যথা হতে পারে, সেটাও সামান্য, রোগী খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন। তো খুব রেয়ার বা খুব মানে কি বলবো ক্ষেত্রে কোলনের পারফোরেশন হওয়ার চান্স থাকে বা ফুটো হওয়ার চান্স থাকে, সেটি যদিও খুব সামান্য, হয় না বললেই চলে। তো মোটের ওপর কোলোনোস্কোপি এবং পলিপেক্টমি অত্যন্ত সেফ প্রসিডিওর। ঠিক স্যার। স্যার, এটা মানে এইগুলো করতে মানুষকে কোথায় যেতে হবে, মানে কোনো হসপিটাল বা কোথাও ভর্তি থাকতে হবে, অ্যানাস্থেসিয়া বা ওটির প্রয়োজন, নাকি জাস্ট কোলোনোস্কোপি করার মধ্যে দিয়ে নর্মালি যেরকম কোলোনোস্কোপি হয় তার মধ্যে দিয়ে ব্যাপারটাকে করা যেতে পারে? কোলোনোস্কোপি নর্মালি আউটডোর বেসিসে করা যায়। আমরা পলিপেক্টমিও ওপিডি বেসিসেই করতে পারি, ডে কেয়ার প্রসিডিওর, কিন্তু সেখানে হসপিটালেই যেতে হয়। হসপিটালে ব্যবস্থা আছে, রোগীর ভর্তির ব্যবস্থা আছে, এরকম হাসপাতালেই কোলোনোস্কোপি এবং পলিপেক্টমি করা হয়। রোগীর ভর্তি থাকার প্রয়োজন সাধারণত পড়ে না। যেদিন রোগী কোলোনোস্কোপি এবং পলিপেক্টমি করতে আসেন, সকালে প্রিপারেশন নিয়ে আসেন, রোগীকে ঘুম পাড়িয়ে পলিপেক্টমি করা যায়। অনেক সময় অ্যানেস্থেসিয়ারও দরকার পড়ে না এবং কোলোনোস্কোপি পলিপেক্টমি করার পরে 8 ঘন্টার মধ্যেই রোগী বাড়ি চলে যেতে পারে এবং নর্মাল কাজে ফিরে যেতে পারে।
তো আমাদের খুব বেশি কঠিন ব্যাপার না, কঠিন ব্যাপার যে মানে রিকভারি টাইম প্রচুর বা এরকম কোনো ব্যাপারটা না, রিকভারি টাইম খুবই সামান্য। সামান্য। হ্যাঁ, তবে ওই একটা কথা আপনি বললেন যে একটু মানে ফুটো হয়ে যাওয়ার চান্সেস থাকে। ধরুন এরকম কিছু হলো, মানে তাহলে ব্যাপারটাকে আবার কিভাবে বোঝা যায় বাইরে থেকে যে ফুটো হয়েছে বা হয়নি? সেটা আমরা প্রথমে আগে বুঝি যে কাদের কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি। ওকে। যাদের ক্ষেত্রে বড় পলিপ থাকে, 25 বা 30 মিলিমিটার সাইজের বড় পলিপ থাকে, ঠিক। যেটা ফ্ল্যাট পলিপ, যেটা অনেকটা উঁচু নয়, অনেকটা ফ্ল্যাট লিশন, বা কিছু পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে কোলনের ওয়ালের মধ্যে কতটা ঢুকে আছে পলিপটা, সেটা যদি বেশি মাত্রায় ঢুকে থাকে, তো সেই ধরনের রোগীদের ক্ষেত্রেই কোলোনিক পারফোরেশনের চান্স থাকে, এবং সেটিও নর্মাল পলিপেক্টমিতে কোলোনিক পারফোরেশনের চান্স খুবই কম। আমরা এই পলিপেক্টমির বেশ কয়েকটি মেথড হয়। একটা হচ্ছে যেটা আমরা স্নেয়ার পলিপেক্টমি বলে। এখানে এক ধরনের স্নেয়ার বা লোহার বা মেটালিক তারের লুপ মতো থাকে, সেটা দিয়ে পলিপের গোড়াটাকে বেলুনের মতো আটকে দেওয়া হয় এবং সেখান থেকে পলিপটাকে রিমুভ করা হয়। সেক্ষেত্রে পারফোরেশনের চান্স খুব কম। কিছু আরেকটু বড় পলিপ হলে আমরা EMR বলে একটা পলিপেক্টমি পদ্ধতি ব্যবহার করি, যেটাকে বলা হয় এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন। সেখানেও পারফোরেশনের চান্স কম। এর পরবর্তী পলিপ যেগুলো বললাম যে বড় পলিপ, অনেকটা গেঁথে আছে, ফ্ল্যাট পলিপ, সেক্ষেত্রে ESD বলে একটা পলিপেক্টমি হয়, যেটাকে বলা হয় এন্ডোস্কোপিক সাবমিউকোজাল ডিসেকশন। সেই জাতীয় ESDর ক্ষেত্রে পারফোরেশনের চান্স আছে, এবং সেক্ষেত্রে হসপিটাল সেটআপ এবং ICU সেটআপে প্রয়োজন হতে পারে। স্যার, যেটা অনেকটাই আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম, তো স্যার ওই ব্যাপারটা যেটা আপনি এতক্ষণ বললেন ওটা যদি একটু সামারাইজ করে দিতেন একটা শর্ট। হ্যাঁ, নিশ্চয়ই। কোলন পলিপ কোলনের এক ধরনের টিউমার, এবং কোলন ক্যান্সারের খুব আর্লি স্টেজ। কোলন পলিপ চিকিৎসা দ্বারা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। যেহেতু কোলন পলিপ কোলন ক্যান্সারের আর্লি স্টেপ, সেই জন্যে প্রত্যেকের 50 থেকে 55 বছর বয়সের পরে স্ক্রিনিং কোলোনোস্কোপি করা উচিত, এবং পলিপ ছোট স্টেজে থাকলে, ছোট অবস্থায় থাকলে তাকে রিমুভ করা উচিত। আমরা পলিপেক্টমির মাধ্যমে কোলন পলিপ এর চিকিৎসা করে থাকি বা রিমুভ করে থাকি। পলিপেক্টমি একটি ডে কেয়ার প্রসিডিওর, অত্যন্ত সেফ, এবং রোগী সেই দিনই নিজের কাজে ফিরে যেতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের এই ভিডিও থেকে তো আমরা অনেকটাই জানতে পারলাম। তো কোলন পলিপ ব্যাপারটা খুব একটা ছোট বিষয় নয়, মানে অনেকটাই, এখনো এর অনেকটা ব্যাপার আমাদের জানতে হবে। তো ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে গেছে এর মধ্যেই, তো আমরা পার্ট 2 আনতে চলেছি এই ভিডিওর জন্য। তো সেই পার্টে আমরা কোলন পলিপ সম্বন্ধে আর একটু বিস্তারিত জানবো, যাতে সাধারণ মানুষের আরো ধারণাটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। তো আজকের মতো এইটুকুই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওই বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও যখন আসবে তখনই আপনারা খবর পেয়ে যান বা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, নমস্কার। নমস্কার স্যার।